তুমি তো বলেছিলে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই তানভীর, তাহলে এসব কি? প্রচণ্ড হতাশা নিয়ে কথাটা বলে উঠল মেঘলা তানভীরকে। আর মেঘলার কথা শুনে মাথা নিচু করে রইল তানভীর। আর একটা মেয়ে হয়তো তারা ভাবতেই পারেনি এমন সময় হুট করে মেঘলা ঢুকে পড়বে রুমে। তানভীর কিছু বলতে যাবে তার আগেই মেঘলা বলে উঠল, কি করে পারলে তানভীর আমার সাথে এমনটা করতে? তুমি আমায় ভুল বুঝছো মেয়ে। তানভীর আর কিছু বলার আগেই মেঘলা বলে উঠল, ভুল? আমি নিজের কানে শুনেছি তুমি ওকে প্রপোজ করেছ। কিন্তু মেঘলা। তানভীরের কথার মাঝখানে হাত দেখিয়ে বলে উঠল মেঘলা, ব্যাস তানভীর, তোমায় কিছু বলতে হবে না। তানভীর মেঘলার দিকে এগোতে এগোতে বলে উঠল, মেঘলা আমার কথাটা তো শোনো। একদম কাছে আসবে না তানভীর, দূরে থাকো প্লিজ মেঘলা। স্যাট আপ তানভীর, তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না। তোমার একটা। তানভীরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আর তানভীর পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। যেগুলো হলো সবই তার কল্পনার বাহিরে ছিল। ব্যস্তহীন রাস্তায় নিবরে হেঁটে চলেছে মেঘলা, চোখ বেয়ে পড়ছে তার নোনা পানি। বহুদিনের রিলেশন, তার সাথে তানভীরের নিজের বার্থডের দিনে যে এমন কিছু দেখবে সেটা ভাবতে পারেনি মেঘলা। বার্থডে হিসেবে সকাল সকাল সে এসেছিল তানভীরের কাছে, যাতে তার বার্থডে দিনে সবার আগে তানভীরের মুখ দেখে সে। কিন্তু মুখ দেখার আগেই দরজার আড়াল থেকে তানভীরের সাথে একটা মেয়ের ভয়ানক দৃশ্য দেখে কলিজা কেঁপে উঠল তার। সে দেখল তানভীর একটা মেয়েকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। মেঘলা কোনোদিন ভাবেনি তানভীর তাকে এইভাবে ঠকাবে। সে তো ছিল তার জীবনে মেঘলা ছাড়া আর কেউ নেই, অথচ আজ সেই তাকে ঠকালো। কষ্ট হচ্ছে মেঘলার, বুকের ভিতর তোলপাড় চলছে তার। সে এখনো বিশ্বাস করতে পারছে না তানভীর তার সাথে এমন করল। মেঘলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। প্রিয় মানুষের কাছ থেকে এইভাবে ধোঁকা খাবে সে, এটা একদমই কল্পনার বাহিরে ছিল তারও। কি করে বাঁচবে মেঘলা তানভীরকে ছেড়ে? ভাবতেই বুকের ভিতর ছারখার হয়ে যাচ্ছে তার। মাঝখানে কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে বহুবার কল করেছে তানভীর মেঘলাকে, কিন্তু মেঘলা ফোন তোলেনি। শেষে বাধ্য হয়ে সিম ভেঙে ফেলে মেঘলা। পুরো পাগল পাগল লাগছে মেঘলার সব। মেয়েকে এইভাবে ভেঙে পড়তে দেখে চিন্তিত হয়ে পড়ে মেঘলার বাবা মা। এমনটা নয় যে তারা জানে না তানভীর আর মেঘলার সম্পর্কের কথা, তারা তো ভেবেছিল তানভীর নিজের পায়ে দাঁড়ালেই ওদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু ভাবতেই তাদেরও খারাপ লাগছে। 2 বছর পর সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা। পরনে তার সাদা রঙের জর্জেট থ্রিপিস, চুলগুলো খোলা, হাতে সাদা রঙের কাচের চুড়ি, চোখে কাজল, সব মিলিয়ে সুন্দর লাগছে তাকে। খুশি মনেই সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা চলে যায় মেঘলা রান্না ঘরে। সেখানে কাজ করছিল তার খালামণি। তাকে দেখে খুশি হয়ে বলল মেঘলা, গুড মর্নিং খালামণি। আচমকা মেঘলার ডাক শুনে মুখ তুলে তাকালো উর্মিলা বেগম, মেঘলার খালামণি। সকাল সকাল মেঘলার মুখ দেখে মুচকি হাসলেন উনি। তারপর বললেন, মর্নিং, তুই একা, আরেকজন কই? মেঘলা দৌড়ে এসে উর্মিলা বেগমকে জড়িয়ে ধরল। তারপর বলল, আরেকজন তো পড়ে পড়ে ঘুমাচ্ছে খালামণি। টেনে উঠা ওইটাকে, ভার্সিটি যাবে না নাকি? এক্ষুনি উঠাচ্ছি খালামণি। হুম, আর শোন, টেবিলে তোদের খাবার বাড়ছি, তাড়াতাড়ি ওটাকে সঙ্গে করে নিয়ে আয়। মেঘলা মুচকি হেসে বলল, ঠিক আছে খালামণি। কাঁথা মুড়ি দিয়ে বিছানা লেপটে বেঘরে ঘুমাচ্ছে দিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করল মেঘলা।
দিয়াকে বেঘোরে ঘুমাতে দেখে পা টিপে টিপে চলে যায় মেঘলা দিয়ার কাছে, তারপর আস্তে আস্তে দিয়ার গায়ের কাঁথা সরিয়ে নেয় সে। হঠাৎই গায়ের কাঁথা সরতে দেখে বিরক্তি নিয়ে বলে উঠল দিয়া, আমি জানি মেঘলা তুই ইচ্ছে করে এমনটা করছিস, এমন করিস না, আমায় ঘুমোতে দে। আর কত ঘুমাবি, দেখছিস ঘড়িতে কয়টা বাজে? কয়টা বাজে হাইস্ট হলে 8টা, না 10টা বাজে। সাথে সাথে লাফ মেরে বিছানা থেকে উঠল দিয়া, তারপর ঘড়ির দিকে না তাকিয়ে মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল সে, কি তুই আমায় আগে বলবি না আজকে ভার্সিটি যেতে লেট হয়ে যাবে, তারপর ওই রবিন স্যারের 1 ঘন্টা লেকচার শুনতে হবে। মেঘলা তুই আমায় আরো ডাকতে পারলি না? বলই হন হন করে ওয়াশরুমে চলে যায় দিয়া। দিয়া যেতেই হাসল মেঘলা, তারপর সুন্দর মতো বিছানা গুছালো সে। এরই মাঝে দিয়া হাজির, কোনোরকম ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে সে। তারপর চটজলদি ড্রয়ার থেকে জামা বের করতে করতে বলে উঠল সে, উফামি এখন কি করি, আজকে একটু সাজতেও পারবো না, ধুরোশালা ড্রয়ারটাও খুঁজছে না, জ্যাম হয়ে গেল নাকি। বলো টানতে লাগলো ড্রয়ার, কিন্তু ড্রয়ার খুলছে না। শেষমেশ বাধ্য হয়ে ড্রয়ার রেখে আলমারি খুলল দিয়া। আলমারি খোলার সাথে সাথে এক গাঁটটি জামাকাপড় অগোছালোভাবে এসে পড়ল দিয়ার গায়ের ওপর। দিয়ার এমন কাণ্ডে মেঘলা হাসতে হাসতে শেষ। মেঘলার হাসি দেখে দিয়া বলে উঠল, ওই তুই হাসছিস কেনেটা, আলমারি নাকি জামাকাপড়ের গোডাউন? গোডাউন? উফ মেঘলা, এখন কথা না বলো, তাড়াতাড়ি তৈরি হ, ভার্সিটি যাবি না? আজ তো তোর আবার প্রথম দিন। আমি তো কখন তৈরি। ওহ দেখছো, আর আমি তৈরি হতে পারলাম না। এত তাড়াহুড়োর কি আছে? কি আছে মানে 10টা বাজে। তোকে কে বলল 10টা বাজে? ঘড়িতে তো কেবল 8:30 বাজে। সাথে সাথে অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল দিয়া। কি? দিয়ার চিল্লানি শুনে কানে আঙুল গুজালো মেঘলা। তারপর বলে উঠল সে, কেমন দিলাম, এটা হলো তোকে ঘুম থেকে ওঠানোর নিনজা টেকনিক। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, মেঘুর বাচ্চা। বলো এই দৌড় লাগালো দিয়া মেঘলার পিছন পিছন। আর মেঘলা দিয়াকে দৌড়াতে দেখে সেও ছুটতে লাগলো। তারপর শুরু হলো দুই বোনের ছোটাছুটি। এক পর্যায়ে ছোটাছুটি করতে করতে মেঘলা লুকিয়ে পড়ে খালামণির পিছনে। দুজনকে ছুটতে দেখে বলে উঠলেন উনি, ওই তোরা দুটো কি শুরু করলি? আম্মু তুমি আমাদের মাঝখানে একদম আসবে না, ও আমাকে 10টা বেজেছে বলো 8 বাজে ঘুম থেকে উঠিয়েছে, কি সুন্দর স্বপ্ন দেখতে ছিলাম ওর জন্য, আমার সাধের ঘুমটা ভেঙে গেল। দিয়া, আমি কি করব খালামনি, 8টা বাজে বললে তো ও উঠতো না। তাই তো মেঘলা, তাই তো তোকে তো আমি। দিয়া, খালামনি বাঁচাও। মেঘলা বলই চেপে ধরে মেঘলা উর্মিলা বেগমকে। দুজনের কাণ্ডে বিরক্ত নিয়ে বলে উঠলেন উর্মিলা বেগমও, তোরা দুজন থামবি কি শুরু করেছিস দুটোতে? কিন্তু আম্মু, থামো তুই, মেঘলা যা করেছে একদম ঠিক করেছে। আম্মু তুমিও ঠিক আছে, বাবা আসুক আমিও বলবো। কি বলবি শুনি খালুকে? বলবো। বলো এই চুপ হয়ে যায় দিয়া। সাথে সাথে সবাই একসাথে হেসে দেয়। হইছে, তোকে আর কিছু বলতে হবে না, ব্রেকফাস্ট করে নে আগে। উড়ে দিয়া আর কিছু বলল না। তারপর দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ল। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে দিয়া আর মেঘলা। বুক ধড়ফড় করছে মেঘলার। এক অদ্ভুত ভয় এসে গ্রাস করেছে তাকে। এমন সময় দিয়া বলে উঠল তাকে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন, চল। হ্যাঁ, এতটুকু বলো বুকে ফু দিয়ে চলল মেঘলা। ক্যান্টিনের সামনে পর্যন্ত আসতেই অনিক এসে হাজির ওদের সামনে। অনিক হলো দিয়ার ক্লাসমেট। অনিক দিয়াকে দেখে ওর মাথায় একটা চাটি মেরে বলল, ওই এলইডি বাল্ব কেমন আছিস?
ঠাসস করে একটা থাপ্পড় দিব বান্দর কোথাকার। ওরে বাবা, আমি তো ভয় পাইছি। তাকে থায় যাচ্ছিস বলতো? তোকে বলবো কেন কানা হনুমান কোথাকার? আমি মোটেও কানা নই। তা তোর পাশে মেয়েটাকে নতুন নাকি? তোকে কেন বলবো? যা, তোকে বলতে হবে না, আমি নিজেই পরিচিত হয়ে নিচ্ছি। এই বলো অনিক মেঘলার দিকে হাত এগিয়ে দিয়ে বলল, হাই, আমি অনিক। মেঘলা হালকা হেসে বল উঠল, আসসালামু আলাইকুম। কিছুটা বিব্রত ফিল করে অনিক, সাথে সাথে হাত সরিয়ে হালকা হেসে বলল সে, ওলাইকুম আসসালাম। তোমার নাম? মেঘলা। ওহ, নাইস নেম। মুচকি হাসে মেঘলা। মেঘলার হাসির মাঝখানে বল উঠল অনিক, একটা কথা বলো, তোমার মতো এত ভালো মেয়েটার সাথে ওই সাতচুন্নির সাথে দেখা মিলল কি করে? দিয়ার দিকে তাকিয়ে অনিকের কথা শুনে দিয়া রেগে বল উঠল, কি বললি তুই আমায়? তোর বউ সাতচুন্নি শয়তান পোলা। বলো। এই কিল ঘুষি মারতে লাগলো দিয়া অনিককে। এদিকে মেঘলা এদের কাণ্ডে হাসতে হাসতে শেষ। এমন সময় গিটারের টোনে গান বেজে উঠল কারো গলায়, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। 2 যদি জানতে চাও তবে ভালোবাসা দেও, ভালোবাসা নেও, ভালোবাসা দেও, ভালোবাসা নেও। কারো গলার গান শুনে অনিক দিয়া দুজনেই থেমে গেল। দিয়া তো বল উঠল, ওহ, তানভীর ভাইয়া গান গাইছে। এতটুকু বলো। মেঘলার হাত ধরে এগিয়ে যেতে লাগলো দিয়া তানভীরের দিকে। এদিকে তানভীর নামটা শুনতাই বুকের ভিতর দক করে উঠল মেঘলার। 1 বছর পর আবার তার অতীতের সাথে দেখা হবে এটা ভাবতে পারেনি মেঘলায়। ক্রাশ বিস্ময় নিয়ে এগিয়ে যাচ্ছে মেঘলা দিয়ার সাথে, আর মনে মনে চাইছে সে এই তানভীর যেন সেই তানভীর না হয়। ভার্সিটির প্রথম দিন আজ শুভ্রতার। একরাশ ভয় নিয়ে চোখের চশমাকে একটু নাড়িয়ে বুকের সাথে একটা বই লেপটে জড়িয়ে ধরে এগিয়ে চলছে সে। বুক কাঁপছে তার। এমন সময় তাকে ডাক দিল ও একটা ছেলে। বল উঠল সে, এই যে মিস জাসমিন। সাথে সাথে ভয়ে কলিজা কেঁপে উঠল শুভ্রতার। বেশি কিছু না ভেবেই আস্তে আস্তে এগিয়ে গেল সে ছেলেটির দিকে। ছেলেটির সামনে দাঁড়িয়ে মিন মিন কণ্ঠে মাথা নিচু করে বল উঠল সে, আমায় ডাকছিলেন ভাইয়া। হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে। এত বছর পর নিজের প্রাক্তন প্রেমিককে ভার্সিটির সিনিয়র হিসেবে দেখবে এটা একদমই আশা করেনি সে। চোখ ছলছল করছে মেঘলার, সাথে বুকের ভিতর পুরনো ক্ষতটা আবারও জাগ্রত হচ্ছে তার। যাকে ভোলার জন্য রাজশাহী থেকে ঢাকাতে পা রাখল সে, আর সে কিনা ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার। আর বেশি ভাবলও না মেঘলা, সবকিছু এলোমেলো লাগছে তার। অস্থির হয়ে পড়ল মেঘলা। মেঘলাকে অস্থির হতে দেখে বল উঠল দিয়া, কি হলো তোর? শরীর খারাপ লাগছে? আমি বাড়ি যাব দিয়া। কি? আমার শরীর ভালো লাগছে না, এক্ষুনি বাড়ি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল আমার সাথে। এতটুকু বল দিয়া নিয়ে যায় মেঘলাকে। আর অন্যদিকে দূর থেকে মেঘলাকে দেখে হালকা হাসে তানভীর। ভয়ে ভয়ে তাকিয়ে আছে শুভ্রতা সামনের ছেলেটির দিকে। কারণ তার সামনেই বাইকের উপর খুব স্টাইল দিয়ে মাথার ক্যাপটাকে মুখের সামনে রেখে শুয়ে আছে একটা ছেলে। মুখ দেখা যাচ্ছে না তার। ছেলেটির পরনে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কালার শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত ব্লোড করা। হাত পায়ের রং দেখে শুভ্রতার বুঝতে বাকি নেই ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। আর তাকে ডেকেছিল ছেলেটির পাশেই দাঁড়িয়ে থাকা একটা চিকনা চাকনা শ্যামবর্ণ চেহারার একটা ছেলে। আশেপাশে আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। বার চোখ শুভ্রতার দিকে। চিকনা চাকনা ছেলেটি শুভ্রতার দিকে তাকিয়ে শুয়ে থাকা ছেলেটির কানে কানে বলল, চাশমিশ চলে এসেছে আয়ুষ। ছেলেটির কথা শুনে হাত পা কাঁপছে শুভ্রতার। এই জন্যই সে ভার্সিটি আসতে ভয় পাচ্ছিল। সে জানে ভার্সিটির সিনিয়র ভাইয়ারে নতুন কাউকে পেলেই রেগিং করে। এক বুক অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রতা।
হঠাৎই মিনমিন কণ্ঠে মাথা নিচু করে আবারও উঠল শুভ্রতা। আমায় ডাকছিলেন ভাইয়ারা। এতক্ষণ পর বাইকের উপর শুয়ে থাকা ছেলেটি মাথার ক্যাপটাকে সরিয়ে সোজা হয়ে উঠে বসল। তারপর তাকালো সে শুভ্রতার দিকে, চোখে কালো ফ্রেমের চশমা, চোখে মুখে ভয়ের ছাপও, পরনে ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক লেডিস জ্যাকেট, চুলগুলো দুদিকে নিচু করে, দুটো জুটি করা ফর্সা গাল, আর বাম গালের কানের পাশ থেকে কিছুটা দূরে রয়েছে ছোট্ট করে একটা তিলাউসের কাছে শুভ্রতাকে একদম বাচ্চাদের মতো লাগছে। আয়ুষের ভাবনার মাঝখানেই উঠল হেলাল চিকনাচাকনা ছেলেটির নাম। কিছু বলছিস না যে? আয়ুষ হেলালের কথা শুনে আর একবার মাথা থেকে পা পর্যন্ত দেখল শুভ্রতাকে, তারপর একটু ভাব নিয়ে উঠল সে। নতুন। আয়ুষের কথা শুনে বুক কাঁপছে শুভ্রতার। আয়ুষের দিকে না তাকিয়েই মাথা নাড়িয়ে সমর্থন দিল শুভ্রতা। শুভ্রতার মাথা নাড়ানো দেখে বিস্ময় নিয়ে আয়ুষ, নাম কি? আয়ুষের কথা শুনে হালকা মাথাটা উঁচু করল শুভ্রতা। এতেই আয়ুষের মুখটা স্পর্শ দেখতে পাচ্ছে শুভ্রতা। অসম্ভব সুন্দর দেখতে ছেলেটাকে। শুভ্রতার তো ছেলেটিকে দেখেই চোখ আটকে যায়, কিন্তু এই মুহূর্তে চোখ আটকানোর চেয়ে ভয় বেশি হচ্ছে তার, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সে। শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও উঠল আয়ুষ, কি হলো, নাম কি? সাথে সাথে কেঁপে উঠল শুভ্রতা। হালকা মিনমিন কণ্ঠে উঠল সে, জি শুভ্রতা, ফার্স্ট ইয়ার। মাথা নাড়ায় শুভ্রতা। আয়ুষ আরও কিছু বলতে যাবে এমন সময় তানভীর হাজির। আয়ুষকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে উঠল সে, কি করছিস এখানে তোরা? আরে মেয়েটাকে। আয়ুষ তানভীরকে দেখে হেসে বলল, তুই কখন এলি? অনেকক্ষণ। এই মেয়েটাকে কে? আয়ুষ তুই আবার? এতটুকু রাগী লুকিং এ তাকায় তানভীর আয়ুষের দিকে। আয়ুষ তানভীরের দিকে তাকিয়ে মাথায় চুলকায়, তারপর বলে, তুই যা ভাবছিস তা কিন্তু নয়। আমি আসলে। হইছে, তোকে আর কিছু বলতে হবে না। এতটুকু তানভীর শুভ্রতার দিকে তাকিয়ে উঠল, তুমি যাও। সাথে সাথে শুভ্রতা মাথা নাড়িয়ে আর 2 মিনিট না দাঁড়িয়ে দ্রুত চলে গেল সে ওখান থেকে। ছোটবেলা থেকেই ছেলেদের ভয় পায় শুভ্রতা। কেন পায় জানা নেই, তার ছেলে দেখলেই শরীর কাঁপে, তার বেশি কাঁপে অপরিচিত কোনো ছেলেকে দেখলে। আজকে একটু বেশি ভয় হচ্ছিল শুভ্রতারে। কি নতুন ভার্সিটি, নতুন জায়গা, কোনো চেনা কেউ নেই, তার ওপর অপরিচিত ছেলের ডাক, সব মিলিয়ে একদম অন্যরকম আর অজানা ভয় হচ্ছিল তার। তাই তো সে যতক্ষণ দাঁড়িয়েছিল বুকের সাথে লেপ্টে ধরা বইটাকে শক্ত করে চেপে ধরেছিল। সবার কাছ থেকে দূরে আসতেই জোরে শ্বাস ফেলল শুভ্রতায়ন। এতক্ষণ শ্বাস আটকে ছিল তার। তারপর নিজেকে স্বাভাবিক করে হাঁটতে লাগল সে, উদ্দেশ্যে নিজের ক্লাসরুম খুঁজে বের করা। এদিকে আয়ুষ কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্রতার যাওয়ার পানে। সে বুঝে গেছে এই মেয়ের ছেলেদের সাথে কথা বলতে অ্যালার্জি আছে। হালকা হাসল আয়ুষ। আয়ুষের ভাবনার মাঝখানে ওর কাঁধে হাত দিল তানভীর, তারপর বলল, তোকে কতবার বারণ করেছি নতুন কাউকে পেলে রেগিং করবি না। তুই যা ভাবছিস তা একদমই। আমি তো জাস্ট মেয়েটার নাম আর কোনটা ওর ক্লাসরুম সেটা খুঁজতে সাহায্য করছিলাম। সত্যি বলছিস? তোকে আমি কখনো মিথ্যে বলেছি নাকি? ঠিক আছে, আচ্ছা শোন, আমায় একটু বাসায় যেতে হবে। কেন? একটু কাজ আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। তানভীর চলে যায়। তানভীর যেতেই আয়ুষ বেশি কিছু না ভেবে চুপটি করে বসে পড়ল বাইকে। তানভীর আর আয়ুষ দুজন হল বেস্ট, আর ভার্সিটির 2 সিনিয়র ক্রাশ বয়। দুজনকেই দেখতে অসম্ভব সুন্দর। ফাঁকা একটা ক্লাসরুমে পাশাপাশি বেঞ্চে বসে আছে মেঘলা আর দিয়া। দিয়া তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে, ভালো লাগবে।
দিয়ার কথা শুনে মেঘলা কিছু না বলো পানির বোতলটা হাতে নিল, তারপর ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে ফেলল সে। মেঘলার পানি খাওয়া শেষ হতেই বলো উঠল দিয়া, এখন কেমন লাগছে তোর? চুপ করে রইল মেঘলা, এখনো সে কিছুক্ষণ আগের ঘটনার কথা ভুলতে পারেনি। মেঘলাকে চুপ থাকতে দেখে দিয়াও আর কিছু বলল না। এমন সময় রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলো উঠল কেউ। মেঘলা। সাথে সাথে দিয়া মেঘলা দুজনেই তাকালো দরজার সামনে। মেয়েটাকে দিয়া চিনতে না পারলে মেঘলা ঠিকই চিনেছে। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অবাক হয়ে বলল, শুভ্রতা তুই? মেঘলার মুখ আর কথা শুনেই দৌড়ে চলে আসলো শুভ্রতার মেঘলার সামনে, তারপর খুশি হয়ে ঝাপটে জড়িয়ে ধরল সে মেঘলাকে, তারপর বলল, ওহ দোস্ত, তোর সাথে দেখা হবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার। আই রিয়েলি মিস ইউ। শুভ্রতার কথা শুনে মুচকি হাসে মেঘলা, তারপর সেও শুভ্রতাকে জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ টু। আমি তো ভেবেছিলাম আমি একা হয়ে গেছি, কিন্তু এখানে এসে তোকে পাবো স্বপ্নেও ভাবিনি। আমিও। কেমন আছিস তুই? ভালো, তুই? আমিও ভালো। তুই তো সেই লাস্ট এক্সামের পর যে উধাও হলি, আর আজ দেখলাম তোকে কতবার ফোন করেছি জানিস। শরীরে আসলে আগের সিমটা হারিয়ে গেছে, তাই আর কি। এদিকে দিয়া নীরব দর্শকের মতো দুই বান্ধবীর কাণ্ড দেখছে। শুভ্রতা নামটা এর আগেও শুনেছে দিয়া, মেঘলার মুখে আজ যে সরাসরি দেখা হয়ে যাবে সেটা ভাবেনি দিয়া। দিয়া দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, বাহ, দুই বান্ধবীকে পেয়ে আমায় ভুলে গেছে। আর এই আমি কিনা একজনের শরীর খারাপ লাগছিল বলো ফাঁকা রুমে নিয়ে আসলাম। এতক্ষণ পর মেঘলার মাথায় আসলো দিয়ার কথা। সে শুভ্রতাকে ছেড়ে দিয়ে দিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো শুভ্রতাকে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানভীর। আজ খুব খুশি সে। কত বছর পর আজ সে মেঘলাকে দেখতে পেয়েছে। সেদিনের ছোট্ট ভুলের জন্য পুরো 2 বছর কষ্ট পেয়েছে তানভীর, কিন্তু আর নয়। এতদিন নানাভাবে চেষ্টা করেও মেঘলার সাথে যোগাযোগ করতে পারোনি তানভীর। মেঘলার নাম্বারটাও বন্ধ, আর তার সাথে মেঘলারা যে বাসায় থাকতো সেটাও খালি ছিল। দিন পর আজ মেঘলাকে নিজের ভার্সিটিতে দেখে খুব অবাক হয় তানভীরও, তার সাথে খুশিও হয়। কালই তানভীর মেঘলার সব ভুল বোঝাবুঝি দূর করে দিবে ভাবতেই খুশি খুশি লাগছে তানভীর। তানভীর চোখ বন্ধ করে ভাবল সেদিনের কথা, যেদিন তার সাথে মেঘলার ভুল বোঝাবুঝি হয়েছিল। সেদিন ছিল মেঘলার বার্থডে। সেই বার্থডের সারপ্রাইজ হিসেবে তানভীর সুন্দর একটা আংটি কিনেছিল মেঘলার জন্য। সে চেয়েছিল তার যত ফিলিংস আছে মেঘলাকে নিয়ে সব বলে দিবে সে মেঘলাকে। সাথে আংটি পরিয়ে নতুন করে প্রপোজ করার ইচ্ছে ছিল তারও, কিন্তু আর ভাবলও না তানভীর। চোখ খুলে ফেলল সে। মুহূর্তের মধ্যে চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু তানভীর কিছুই করতে পারেনি। অবশ্য করতে পারেনি বললে ভুল হবে, মেঘলা তাকে কিছু করার সুযোগই দেয়নি। দীর্ঘ শ্বাস ফেলল তানভীর। প্রিয় মানুষকে ছেড়ে থাকা যে কতটা কষ্টকর সেটা তানভীর হাড়ে হাড়ে টের পেয়েছে এতদিন। আর কিছু না ভেবে চলে যায় তানভীর ওয়াশরুমে। আজকের মতো কোনোরকম ক্লাস করে পুরো ভার্সিটি ঘুরে বাড়ি ফিরবে মেঘলা, দিয়া আর শুভ্রতা। সারাদিন শুভ্রতার মেঘলা আর দিয়ার মাঝখানে ছিল। সকালের কাণ্ড এখনো ভুলতে পারেনি শুভ্রতা। এমন সময় হুট করে কোথা একটা বল এসে পড়ল দিয়ার গায়ের উপর। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে তিনজনই পুরো ঘাবড়ে গিয়েছিল। পরক্ষণেই নিজেদের সামলে নিল তিনজন। এমন সময় ওদের দিকে দৌড়ে আসলো অনিক। দিয়ার হাতে বল দেখে বল উঠল সে, ওই এলইডি বাল্ব বলটা দে। তার মানে বলটা তুই মেরেছিস? আমি মারছি, এখন তাড়াতাড়ি দে। দিব না, করবি কি তুই? মজা করিস না, বলো না পেলে হেরে যাব আমরা। আমি চাই তোরা হেরে যাস, বলো তো দিব না। এর ফল কিন্তু ভালো হবে না। এলইডি বাল্ব
তোর যা করার করে নে ফাটা টেনিস বলো। বলোই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া। আর ওর পিছন পিছন মেঘলা শুভ্রতা। এদিকে আহাম্মকের মতো তাকিয়ে আছে অনিক। দিয়া তাকে কি নাম দিল সেটা ভাবতে ভাবতেই দিয়া চলে গেল। এমন সময় অনিকের ফ্রেন্ড রিমন বলো উঠল, তুই বলো আনতে আনতে ওরা জিতে গেল, তোর জন্য হেরে গেলাম আমরা। আমার জন্য নয়, ওই এলইডি বাল্বের জন্য। আমাদের হারিয়ে দিল না কাল, ওকে মজা দেখাবো একবার আসুক ভার্সিটি। বলো এই রাগে হন হন করে চলে গেল অনিক। ভার্সিটির গেট পর্যন্ত আসতেই হাসতে হাসতে শেষ মেঘলা শুভ্রতা আর দিয়া। তারপর তিনজনই হাসতে হাসতে চলে যায় যে যার বাড়ির দিকে। হা হয়ে তাকিয়ে আছে ক্লাসরুমের সবাই দিয়ার দিকে। আর দিয়ার রাগে দুঃখে মাথা গরম হয়ে গেছে। রাগী লুকিংয়ে তাকিয়ে আছে সে অনিকের দিকে। কিছুক্ষণ আগে মেঘলা আর দিয়া ঢুকল ক্লাসরুমে। এমন সময় পিছন থেকে দিয়ার মাথায় হাত ভরা বালি এনে ওর মাথায় দিয়ে দিল অনিক। ঘটনাক্রমে দিয়ার চোখ বড় বড় হয়ে যায় আর বাকি সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে। অনিক দিয়ার মাথায় বালি দিয়ে হাসতে হাসতে বলো উঠল, কেমন দিলাম এলইডি বাল্ব কালকে আমাদের বলো নিয়ে যাওয়ার জন্য, এটা তোর শাস্তি। দিয়া অনিকের দিকে রাগী লুকিংয়ে তাকিয়ে বলল, ফাটা টেনিস বলো বাচ্চা, তোরে আজকে আমি খাইছি, আজ তোর একদিন কি আমার একদিন। বলো এই দিয়া দৌড়াতে লাগলো অনিকের দিকে। এদিকে দিয়ার কাণ্ডে অনিকের প্রাণ যায় যায় অবস্থা। অনিক বুঝে গেছে দিয়া ভয়ঙ্করভাবে রেগে গেছে আর তাই এখান থেকে বাঁচতে হলে তাকে পালাতে হবে। এই ভেবে সেও দিল দৌড়। তারপর শুরু হলো টম অ্যান্ড জেরির দৌড়। পুরো ভার্সিটি কাঁপিয়ে ফেলেছে দিয়া আর অনিক। ওদের কাণ্ডে ক্লাসরুমের সবাই হাসতে হাসতে শেষ। এটা নতুন কিছু নয় এই ক্লাসের দিয়া আর অনিকের মধ্যে। টম অ্যান্ড জেরির সম্পর্কেরা কোনোদিন ভালোভাবে নিজেদের সাথে কথা বলেছে কিনা সেটায় সবার সন্দেহ আছে, কারণ কেউ কখনো দিয়া আর অনিককে ঝগড়া করা ছাড়া দেখে নিতবে। আজ অনিক যা করল তারপর দিয়া অনিককে ছাড়বে কিনা সন্দেহ আছে সবার। মেঘলা দুজনের কাণ্ডে হাসতে হাসতে গিয়ে বসে পড়ল নিজের জায়গায়। উদ্দেশ্য হচ্ছে কখন দিয়া আসবে, সাথে শুভ্রতাও। সিঁড়ি বেয়ে উপরে উঠছে শুভ্রতা। চোখের চশমাটা একবার ঠিক করে শ্বাস ফেলে উপরে উঠছে। সেকালোকের চেয়ে আজ খুব ভালো লাগছে শুভ্রতার। এর দুটো কারণ, এক, আজকে কালকের মতো কোনো ছেলের মুখোমুখি হতে হয়নি তাকে, দুই, তার চেনা প্রাণপ্রিয় বেষ্টু আছে সাথে। ঠোঁটের কোণে এলচিলতে হাসি ফুটে উঠল শুভ্রতার। ভালো লাগছে তার। এমন সময় সিঁড়ির উপর থেকে তুমুল বেগে দৌড়ে নিচে নামতে লাগলো অনিক আর দিয়া। হঠাৎই দিয়ার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতে নেয় শুভ্রতা, সাথে সাথে পিছন থেকে কেউ তাকে ধরে ফেলে। আর অনিক দিয়া বিষয়টা তেমন খেয়াল না করে তাদের মতো দৌড়াতে ব্যস্ত। ভয় কাচুমাচু হয়ে চোখ বন্ধ করে আছে শুভ্রতা। কি থেকে কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। কারো হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। চোখ খোলার সাহস হচ্ছে না তার। এদিকে শুভ্রতার ভয়ার্ক মুখের দিকে তাকিয়ে আছে আয়ুষ। শুভ্রতাকে সে অনেক আগেই দেখেছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে। তারও কিছু কাজ ছিল উপরে, তাই সেও পিছন পিছন আসছিল শুভ্রতারতাই তো শুভ্রতার পড়ে যেতে নিলেই ধরে ফেলে সে। আয়ুষ শুভ্রতার দিকে তাকিয়েই বলো উঠল, এই যে মিস চাশমিশ, ভয় পাওয়া বন্ধ হয়ে গেলে এখন চোখ খুলতে পারেন। কোনো ছেলের কণ্ঠ কানে আসতেই কেঁপে উঠল শুভ্রতা। থরথর করে কাঁপতে লাগলো তার শরীর। কোনোভাবে আস্তে আস্তে চোখ খুলে তাকালো সে। উপরেই আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ে গেল সে। তাড়াতাড়ি আয়ুষকে ছাড়িয়ে ভয়ে ভয়ে বলল সে, সরি ভাইয়া, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি, হুট করেই হয়ে গেছে সবটাই, এক্সট্রিমলি সরি ভাইয়া। পুরো এক শ্বাসে কথাগুলো বলো মাথা নিচু করে ফেলল শুভ্রতার। শুভ্রতার কাণ্ডে আয়ুষ বলো উঠল,
কুল ডাউন মিস চাশমিশ, সবটা দেখেছি আমিশো, সরি বলো, আর দরকার নেই, এখন ক্লাসে যাও। আয়ুষের কথা শুনে মাথা নাড়িয়ে চটজলদি চলে যায় শুভ্রতা। শুভ্রতার কাণ্ডে হালকা হাসল আয়ুষ, তারপর দৌড়ে উপরে উঠতে লাগলো সে। আয়ুষ বুঝতে পারে না এই মেয়েটার এত ভয় কিসের। ভার্সিটির মাঠের যত ময়লা আর বালি আছে সব দিয়ে দিয়া আর অনেক ভূত হয়ে গেছে দুজনেই, দুজনের উপর পুরো রেগে ফায়ার, ঝগড়াও করছে, সাথে বালি দেওয়া তো আছেই। হঠাৎ দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়ল মাঠের উপর, তারপর ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠল দিয়া, শালা শয়তান উগান্ডারানু মণ্ডলের দাদির জামাই বান্দর খচ্চর, আমারে বালি দিয়া ভূত বানাইছস, তোর কপালে ভালো বউ জুটবে না, একটা ঝগড়াটে বউ জুটবে, সারাদিন শুধু তোর সাথে ঝগড়া করবে আর মারামারি করবে। হু দিয়ার কথা শুনে অনিকও ক্লান্ত কণ্ঠে বলে উঠল, কি বললি তুই? আমার কপালে ভালো বউ জুটবে না? আমার কপালে যদি ভালো বউ না জুটে তবে তোর কপালেও ভালো জামাই জুটবে না। দেখিস সারাদিন তোরে দিয়া মাজা কোমর মাথা টিপাইবে, সারাদিন ঝগড়া মারামারি তো করবেই, সাথে তোরে দিয়া ঘরের যত কাম আছে সব করাইবে, তোরে কাজের বুয়া বানাইয়া রাখবে। অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া অনিককে কলার চেপে ধরে মাঠের মাঝখানে শুয়ে দিয়ে রাগী কণ্ঠ বলল, কি বললি তুই? আজকে তো তোরে আমি। আরে কি করছিস? ছাড় আমায়। ছাড়বো মানে? তুই কি বললি আমায়? আমার জামাই আমাকে কাজের বুয়ার মতো রাখবে? অনেক কিছু বলতে এর আগেই দূর থেকে প্রিন্সিপালকে আসতে দেখে বলে উঠল সে, আরে ছাড় আমায়, প্রিন্সিপাল আসছে। কি বলো? এই দিয়া তাকালো পিছনে, বেশ খানিকটা দূরত্ব রেখে প্রিন্সিপাল এগিয়ে আসছে এদিকেই। দিয়া প্রিন্সিপালকে দেখেই তাড়াতাড়ি ছেড়ে দেয় অনিককে, তারপর বলল, শুধুমায় স্যার চলে আসলো, তা না হলে কি? হুহ, জানা আছে তোর দৌড়ে কত দূরভাঙা এলইডি বাল্ব কোথাকার। হু যা যা, ফাটা টেনিস বলো। এরই মাঝে প্রিন্সিপাল এসে হাজির ওদের সামনে। কাটকাট গলায় বলে উঠল উনি, এখানে কি হচ্ছে? না মানে ছাড়, কিছু হয়নি অনিক। প্রিন্সিপাল দুজনের অবস্থা দেখে বলে উঠল, এসব কি অবস্থা করেছ নিজেদের? না আসলে হয়েছে কি স্যার, বালিগুলো শুকনো না ভিজা পরীক্ষা করছিলাম। অনিক ইডিয়ট বিড়বিড় করে বলল দিয়া। প্রিন্সিপাল দুজনের দিকে তাকিয়ে রইল রাগী লুকিংয়ে। হয়তো উনি কিছুটা আন্দাজ করতে পেরেছে এখানে কি হচ্ছিল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল দুজনকে শাস্তি দিয়ে চলে গেলেন। পাশাপাশি কান ধরে দাঁড়িয়ে আছে দিয়া আর অনিক। দুজনেরই লজ্জা লাগছে, কিন্তু কি করার, ভুল যখন করেছে শাস্তি তো পেতেই হবে। হঠাৎই হেসে উঠল অনিক আর বলল, বেশ হইছে স্যারে, কান ধরে দাঁড় করিয়ে রেখেছে এলইডি বাল্ব কোথাকার। হুম, বেশ হইছে, তোকেও কান ধরে দাঁড় করিয়ে রেখেছে ফাটা টেনিস বলো কোথাকার। লে বুঝো ঠেলা, কান ধরেও দুজন ঝগড়া করছে। ক্লাস শেষে করিডোরের বাহিরে পাশাপাশি হাঁটছে শুভ্রতা আর মেঘলা। আজকের মতো আর ক্লাস করতে ইচ্ছে করছে না তাদের। পুরো ক্লাসে দিয়ার কোনো খবর ছিল না, তাই দিয়াকে খুঁজতেই হাঁটছে শুভ্রতা আর মেঘলা। হঠাৎই শুভ্রতার ফোনটা বেজে উঠল, তাই সে একটু সাইডে চলে গেল। আনমনেই হাঁটছে মেঘলা, আজকে একবারও তানভীরকে দেখেনি সে। এমনটা নয়, মেঘলা চায় না তানভীরকে দেখতে, মনে চায় সে আড়ালেই দেখা হোক তার আর তানভীরের, কিন্তু সামনাসামনি নয়। মেঘলা তো এটাও ভেবে নিয়েছে কাল তানভীর তাকে দেখেনি। ছোট্ট দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো মেঘলার। আজও সে তানভীরকে সেই আগের মতো ভালোবাসে। হয়তো তানভীরের জায়গা সে কোনোদিনও অন্য কাউকে দিতে পারবে না, তাই তো আজও ভুলতে পারেনি সে তানভীরকে। মেঘলার ভাবনা মাঝখানে পিছন থেকে বলে উঠল কেউ, মেঘুপরি। বহুদিন পর হঠাৎই সেই চিরচেনা মানুষের কাছ থেকে চিরচেনা নাম শুনে কেঁপে উঠল মেঘলা। পিছন ঘোরার সাহস হচ্ছে না তার। বুকের হার্টবিট বেড়ে চলছে তার।
মেঘলা নীরবেই দাঁড়িয়ে পড়ল ওখানেই। মেঘলাকে দাঁড়িয়ে পড়তে দেখে তানভীর আবারও বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে মেঘুপরি। মেঘলা পিছন ঘুরে না তাকিয়ে বলল, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ একবার আমার কথাটা তো শোনো। সেদিন আর কিছু বলার আগেই সেখানে আয়ুষ এসে হাজির। আয়ুষ বলে উঠল তাকে, তুই এখানে, আর তোকে আমি সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? মেঘলার দিকে তাকিয়ে। এদিকে মেঘলা আর কিছু না বলেই হন হন করে দ্রুত গতিতে চলে গেল। এখানে থাকলে সে আবার দুর্বল হয়ে পড়বে, আর সে চায় না এটা হতে। আর তানভীর হতাশা নিয়ে তাকিয়ে রইল মেঘলার যাওয়ার পানে। আজও বলা হলো না মেঘলাকে। মেঘলা যেতেই তানভীর বলে উঠল আয়ুষকে, কি হয়েছে তোর? আরে ভুলে গেলি, আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। ওহ হ্যাঁ, মনে পড়ছে, চল। এখানে কি করছিলি তুই? না তেমন কিছু নয়, চল। এতটুকু বলো তানভীর চলল আয়ুষের সাথে। একরাশ অস্থিরতা নিয়ে হেঁটে চলছে মেঘলা। কষ্ট হচ্ছে তার, বড্ড কষ্ট। এমন সময় কাঁধে হাত রাখল কেউ, সাথে সাথে কেঁপে উঠল মেঘলা। ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকালো সে। সামনেই দিয়াকে দেখে, আর দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এসব কি অবস্থা করেছিস নিজের? আর বলইস না, সব ওই ফাটা টেনিস বল জন্য হয়েছে। তা তুই এখন যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি মানে, আমি তো তোকেই খুঁজতে ছিলাম। ওহ চল তাহলে বাড়ি যাই। চল। এর মধ্যে শুভ্রতাও হাজির ওদের সামনে। দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এগুলো কি? শুভ্রতার কথা শুনে দিয়া বলে উঠল, কি আর কমু, দুঃখের কথা বইন, সবই আমার কপাল। শুভ্রতা দিয়ার কথার আগামাথা বুঝতে না পেরে বলে উঠল, মানে? মানে জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এতটুকু বলো দিয়া তার আর অনিকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলল। সব শুনে শুভ্রতা আর মেঘলা হাসতে হাসতে শেষ। ওদের হাসি দেখে বলে উঠল দিয়া, তোরা হাসছিস আর আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। বলো হাঁটা শুরু করল দিয়া। আর ওর পিছন পিছন মেঘলা শুভ্রতা। রেস্টুরেন্টে উদাসীনভাবে বসে আছে তানভীর। কিছু ভালো লাগছে না তার। কবে যে সে মেঘলার ভুল ধারণাটা দূর করবে বুঝে উঠতে পারছে না তানভীর। এমন সময় তানভীরের দিকে তাকিয়ে বলে উঠল আয়ুষ, কি হলো, তুই কিছু খাচ্ছিস না কেন? আয়ুষের কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তানভীর। তারপর বলল, খাচ্ছি, তুইও খা। তোর কি হয়েছে বলো তো? কাল থেকেই দেখছি তুই একটু কেমন কেমন করছিস। আমার আবার কি হবে? কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে বলো আমায়। আরে কিছু হয়নি, সত্যি বলছিস? তাহলে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বলো। এই খাওয়া শুরু করলো তানভীর। তানভীর খাওয়া শুরু করাতে সবাই খেতে শুরু করল আর আড্ডা দিতে লাগল। পরন্ত বিকেলের দক্ষিণা বাতাসের মাঝে খোলা আকাশের নিচে ছাদের উপর আনমনে দাঁড়িয়ে আছে মেঘলা। মন খারাপের কারাগারে বন্দি সে। 2 বছর যাবৎ একই জিনিস নিয়ে ডিপ্রেশনে ভুগছে সে। কতভাবে নিজেকে আঘাত করেছে সে তানভীরের দেওয়া যন্ত্রণা থেকে মুক্তি পেতে, কিন্তু তাও কিছুতেই যেন কিছুই হলো না। সেই কোনো না কোনো ভাবে তানভীরকে মনে পড়তি তার। এতদিন তাও তানভীরের কাছ থেকে দূরে থেকে কষ্ট পেয়েছে, আর এখন কাছে এসে মেঘলা বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত। হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেতে চমকে উঠল মেঘলা। মেঘলা পিছন ঘোরার আগেই দিয়া পিছন থেকে মেঘলার গলা জড়িয়ে ধরে বলল, একা একা কি করছিস এখানে? না তেমন কিছু নয়, এমনি দাঁড়িয়েছিলাম। তোর কি মন খারাপ? মোটেও না। মিথ্যে বলছিস আমার সাথে? আরে না। তাহলে চল ফুচকা খেয়ে আসি।
এখন হুম এতটুকু বলো দিয়া চলে যায় মেঘলাকে নিয়ে। বাড়ির গেটের পাশেই বসে ফুচকাওয়ালা, সেখান থেকেই ওরা ফুচকা খেল। রাত 9টা। বিছানায় শুয়ে আছে আয়ুষ। আজ একটু অদ্ভুত অদ্ভুত লাগছে তার। কেমন লাগছে আয়ুষ নিজেও জানে না, চোখ বন্ধ করলেই বারবার চাশমিশের ফেসটা ভেসে আসছে তার। আর শুভ্রতা ভয়ার্ত মুখের কথা ভাবতেই হাসি পাচ্ছে আয়ুষের। এখনো মাথা আসে না আয়ুষের এত ভয় কেন পায়। কথাগুলো মাথায় রেখেই চোখ বন্ধ করে নিল আয়ুষ। পরের দিন ভার্সিটিতে। খোলা চুল, চোখে চশমা, ব্ল্যাক জিন্স, সাথে হোয়াইট টপস আর গলায় ওড়না মুড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চলছে শুভ্রতা। বুকের ভিতর দগ দগ করছে তার, সে বুঝে উঠতে পারে না এই ভার্সিটি আসার আগেই কেন এমন লাগে তার। ভয় নাকি অন্য কিছু বুঝতে পারে না শুভ্রতা। চোখের চশমাটাকে একবার হাত দিয়ে ঠিক করে বুকের শ্বাস ফেলে এগিয়ে চলছে সে। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে বসে আছে মেঘলা, কিছুই ভালো লাগছে না তার। ভেবেছিল আজ ভার্সিটি আসবে না সে, কিন্তু দিয়ার জন্য আসতে হলো তাকে। তাকে ক্লাসে রেখে কোথাও একটা গেছে দিয়া। ক্লাসের সামনে এসে মেঘলাকে বসে থাকতে দেখে শুভ্রতা দৌড়ে চলে যায় ওর কাছে, তারপর বলয়, কি করছিস এখানে? তেমন কিছু নয়। শুভ্রতা মুচকি হেসে ব্যাগ নিয়ে বসে পড়ে মেঘলার পাশে, তারপর টুকিটাকি গল্প জুড়ে দেয় মেঘলার সাথে। মেঘলাও শুভ্রতার সাথে হ্যাঁ না বলো কথা বলতে থাকে। হাতে পেয়ারা বানানি নিয়ে দিয়া হেঁটে যাচ্ছে মেঘলার কাছে। এমন সময় ওর সামনে এসে হাজির অনিক। দিয়ার সামনে এসে একটা দাঁত কেলানি হাসি দিয়ে বলো উঠল সে, এলইডি বাল্ব কোথায় যাচ্ছিস? অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া বলো উঠল, দিলই তো দিলই, সক্কাল সক্কাল মুডটা নষ্ট করে দিলই। যা বাবা, আমি আবার কি করলাম? কি করলি মানে? সক্কাল সক্কাল তোর মুখটা দেখালি না, জানি আজকের দিনটা কেমন কাটে আমার। আমার মুখ দেখলে তোর দিন ভালো যায় না। যায় কোথায়? এই দেখ, কালকের কথাই বলই, ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম কাল রাতে, পায়ের ব্যথায় ঘুমই আসছিল না। ও মা গো, তাই নাকি? এত অবাক হওয়ার কি আছে? অবাক হব না? আমার তো সেইম অবস্থা, সারা রাত ঘুমাইতেই পারিনি। আর কইস না, প্রিন্সিপাল স্যারডা খালি খালি শাস্তি দিল, সব তোর দোষ। আমার দোষ মানে তোর দোষ? আমার দোষ কোথায়? কাল যদি তুই মাথায় বালি না দিতি তাহলে এসব কিছুই হতো না। আর তুই যদি সেদিন আমার বলটা দিতি তাহলেও হতো না। তুই আমায় গায়ে বলো না মারলেও কিছু হতো না। বলো আমি মারছি নাকি? বলো তো ওই মুন্না মারছিল। মুন্না মারুক আর ভুন্না মারুক, মারছে তো। তুই আর ভালো হবি না এলইডি বাল্ব। আর তুইও ঠিক হবি না ফাটা টেনিস বলো। একসাথে দুজন ঝগড়া করতে করতে এগোচ্ছে ক্লাসরুমের দিকে। হঠাৎই অনিক বলো উঠল, ছি ছি, সকাল সকাল এগুলো কি খাস? কি খাই মানি? তুই জানো সেই খাবার কতটা ডেলিশিয়াস? ডেলিশিয়াস না ছাই। অনিকের বাচ্চা, আমার খাউন নিয়া একদম উল্টাপাল্টা কবি না। কইলে কি করবি দিয়ার বাচ্চা? আমি এখনই বিয়া করি নাই। শো, মুখ সামলে কথা বলো। আর আমি তো একসাথে 4-5টা বিয়া কইরা বইসা আছি। ধুর, তোর সাথে কথা বলোয়াই বৃথা। ওহো, তুই এতক্ষণ আমার সাথে কথা বলতেছিলি, আমি তো ভাবছি ঝগড়া করতে আছো। সকাল সকাল মাথা খারাপ করিস না, যা তো। আমি জামু ক্যা, তুই যা। এদিকে এরা দুজন বক বক করতে দুতলার জায়গায় ছাদে চলে গেছে। যা দেখে দুজনেই অবাক হয়ে বলল, দিয়া, হায় রে, ছাদে চলে আসছি তো। এই সব কিছু তোর জন্য হইছে? অকর্মের ঢেকি কোথাকার। কি আমি অকর্মের ঢেকি? আমি অকর্মের ঢেকি হলে তুই কুমড়ো পটাস। তোর জামাই ওইটা। তাইলে আমারে যেটা বলছ সেটাও তোর বউ। ফুর ফুর। এলইডি বাল্ব কোথাকার।
ফাটা টেনিস বল। এই বলো আবারও ঝগড়া করতে করতে নিচে নামলো দুজন। তারপর দুজন দুদিক মুখ করে ঢুকে পড়ল ক্লাসের মধ্যে। ক্লাস শেষে ভার্সিটির করিডোরে হাঁটছে মেঘলা আর দিয়া। আজকের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরবি তারা। এমন সময় মেঘলার সামনে এসে ওর মুখোমুখি দাঁড়ালো তানভীর। তানভীরকে দেখেই বুক কেঁপে উঠল মেঘলার। কোনো কিছু না বলেই মেঘলা এড়িয়ে যেতে নেয় তানভীরের পাশ দিয়ে। মেঘলাকে যেতে দেখে বলে উঠল তানভীর, মেঘলা আমার তোমার সাথে কথা আছে, কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ মেঘলা আমার কথাটা তো একবার শোনো। আমি আপনার মুখ থেকে কিছু শুনতে চাই না। এমন করছো কেন? তানভীরের কথা শুনে মেঘলা কিছুটা অবাক হয়ে বলল, এমন করছি মানে আপনি জানেন না বুঝি? আমি তো একটা জিনিসই বুঝছি না, আপনি বারবার আমার সামনে কেন আসছেন? তার চেয়ে বড় কথা আপনার গার্লফ্রেন্ড দেখলেই বা কি বলবে? অপরিচিত মেয়ে মানুষের সাথে বেশি কথা বলতে নেই জানেন না? মেঘলা ওরে আর কিছু বলল না। মেঘলা দিয়ার হাত ধরে হন হন করে হেঁটে গেল সে। দিয়ার মাথায় কিছুই ঢুকল না। সবচেয়ে অবাক হচ্ছে সে তানভীর ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। তার চেয়েও বেশি অবাক করার বিষয় তানভীর মেঘলা একে অপরকে আগে থেকেই চেনে নাকি। আর চিনে থাকলেও মেঘলা রুডলি ব্যবহার করল কেন? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে দিয়ার। অতিরিক্ত না ভেবে দিয়া এগিয়ে গেল মেঘলার সাথে। দিয়া মেঘলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু বলতে যাবে তার আগেই মেঘলা বলে উঠল, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করিস না। ব্যাস মেঘলার এতটুকু কথা শুনেই আর কিছু বলতে পারল না দিয়া। কিন্তু দিয়া এতটুকু বুঝে গেছে তানভীর আর মেঘলার মাঝে গভীর কোনো জটিলতা আছে। মেঘলা হনহন করে দিয়াকে নিয়ে রিকশা করে বাড়ি চলে গেল। আর তানভীর দোতলার উপর থেকে মেঘলাকে যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেলল। সে বুঝতে পারছে না মেঘলাকে কি করে সে সবটা বলবে। কম তো হলো না, ও নিজেও কষ্ট পাচ্ছে আর আমায়ও কষ্ট দিচ্ছে। এসব ভাবতে ভাবতে তানভীরও বাইকে করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। লাইব্রেরিতে একটা বই খুঁজছে শুভ্রতা। সবাই চলে গেছে প্রায়, শুভ্রতাও যাবে একটা বই নিয়ে। সাহিত্যের ওপর তার খুব ইন্টারেস্ট, তাই একটা সুন্দর সাহিত্যের বই খুঁজছে সে। সেটা পেলেই চলে যাবে শুভ্রতা। ঘড়ির কাঁটায় 5টা বাজে। ক্লাস শেষে একটু গল্পের বই পড়তে নিয়েছিল শুভ্রতা। আর গল্পের বই পড়তে পড়তে কখন যে এতটা লেট হয়ে গেল বুঝতেই পারেনি সে। ভার্সিটির প্রায় ফাঁকা, তাড়াতাড়ি বইটা নিয়ে বেরিয়ে যাবে সে। অন্যদিকে পুরো ভার্সিটির জুড়ে তানভীরকে খুঁজছে আয়ুষ। জরুরি কাজে একটু ভার্সিটির বাহিরে গিয়েছিল সে। অবশ্য তানভীরকে বলেছিল সে যতক্ষণে না আসবে ততক্ষণে তানভীর যাতে না যায়। তাই বলো এতটা লেট হবে বুঝতে পারেনি আয়ুষ। আয়ুষ জানে না তানভীর আছে কি নেই, তারপরও একবার পুরো ভার্সিটির চক্কর না দিল শান্তি মিলবে না তার। লাইব্রেরির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল আয়ুষ। হঠাৎই লাইব্রেরি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে সেদিকে পা বাড়াল সে। একটা বই নামাতে গিয়ে অনেকগুলো বই নিচে পড়ে গেল শুভ্রতার। একে বলো দেরির ওপর আরও দেরি। একবার ভেবেছিল আজকে বই না নিয়েই বাড়ি ফিরবে সে, কিন্তু হঠাৎই একটা বইয়ের দিকে চোখ যায় তার, আর সেটা বের করতে গিয়েই বিপদে পড়তে হলো তাকে। এক প্রকার নিরাশ হয়ে নিচে বসে বইগুলো উঠাতে লাগল সে। হঠাৎই কারো পায়ের শব্দ পেয়ে চমকে উঠল শুভ্রতা। তুমি এই সময় এখানে কি করছো? কিছুটা অবাক হয়ে কথাটা বলে উঠল আয়ুষ শুভ্রতাকে। ছেলের কণ্ঠ শুনে ভয়ে আঁতকে উঠল শুভ্রতা। বুকের হার্টবিট কয়েকশত বেড়ে যায় তার। শুভ্রতা বইগুলো নিচে রেখেই পিছন ঘুরে তাকায়। সামনেই আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে হাত কচলাতে কচলাতে বলে উঠল সে, আসলে একটা বই খুঁজতে ছিলাম তাই আর কি। বই বের করতে গিয়ে এতগুলো বই ফেলে দিল কিছুটা রেগে।
আয়ুষকে কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভ্রতা, তারপর বলয়, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর বলতে হবে না, এখন তাড়াতাড়ি বইগুলো ওঠাও, এতগুলো একলা পারবে না তুমি, ওদিক থেকে ওঠাও আর আমি এদিক থেকে উঠাচ্ছি, তাড়াতাড়ি করো, কিছুক্ষণের মধ্যেই ভার্সিটির গেট বন্ধ করে দিবে, সাথে লাইব্রেরিও। আয়ুষের কথা শুনে শুভ্রতাও মাথা নাড়িয়ে কিছু না বলো তাড়াতাড়ি বই উঠাতে ব্যস্ত হয়ে পড়ল। পাক্কা 20 মিনিট লাগলো ওদের সব বইগুলো গুছিয়ে বুকশেলফে রাখতে। আয়ুষ আগে থেকেই ক্লান্ত ছিল, এখন আরও ক্লান্ত লাগছে নিজেকে। তারপরও নিজের ক্লান্তকে উপেক্ষা করে বলো উঠল সে শুভ্রতাকে, ঠিক আছে, সব হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাও। উড়ে মাথা নাড়ায় শুভ্রতা। হালকা খুশি হয়ে মৃদু কণ্ঠে বলো সে, ধন্যবাদ ভাইয়া। উড়ে হালকা হাসল আয়ুষ। তারপর বলল সে, ঠিক আছে চলো এখন। তারপর শুভ্রতা আয়ুষ দুজনে একসাথে চলল গেটের সামনে। লাইব্রেরির দরজার সামনে পর্যন্ত আসতেই চমকে উঠল দুজন, কারণ দরজাটা আটকানো, সাথে সাথে দুজনেই চমকে উঠল। আয়ুষ দরজা ধরে টান দিতেই বুঝে গেল দরজা সামনে থেকে আটকানো, সাথে সাথে দুজনই ঘাবড়ে গেল। আয়ুষ বলো উঠল, ওহ নোরামু চাচা, দরজা বন্ধ করে চলে গেছে। আয়ুষের কথা শুনে শুভ্রতা ভয়ে ঘাবড়ে গিয়ে বলল, এখন কি করে বের হব আমরা? এদিকে রামু চাচা ভার্সিটির সব ক্লাসরুম বন্ধ করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অন্ধকার রুমে হঠাৎই আয়ুষকে জড়িয়ে ধরে শুভ্রতা। ভয়ে হাত পা কাঁপছে তার। এমন একটা বিপদে সে পড়বে কোনোদিনও ভাবেনি। কিছুক্ষণ আগে দরজা বন্ধ থাকায় ওরা কি করবে কিছুই বুঝতে পারছে না। তার ওপর আয়ুষ বেশ কয়েকবার কল করছিল তানভীরকে, কিন্তু তানভীর ফোন তুলছে না। এমন সময় হঠাৎই কারেন্ট চলে যাওয়ায় পুরো রুম অন্ধকারে ঢেকে যায়। অন্ধকার রুমে শুভ্রতার খুব ভয়, তাই ভয়ে আয়ুষকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। হুট করে শুভ্রতা যে আয়ুষকে জড়িয়ে ধরে এটা একদম কল্পনার বাহিরে ছিল আয়ুষের। শুরুতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল সে, কি হলো তোমার? আয়ুষের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলল শুভ্রতা, আমার অন্ধকার রুমে খুব ভয় করে। শুভ্রতা কাঁপছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। শুভ্রতা ভয়ে কাঁপছে এটা আয়ুষ বুঝতে পেরে ওর মাথায় হাত দিয়ে বলল, কাম ডাউন চাশমিশ, কিচ্ছু হয়নি, আর এত ভয় পাওয়ার কি আছে? অন্ধকার রুমে তুমি একা নও তো, আমিও আছি, তাই ভয় পেও না। আমরা এখান থেকে কি করে বের হব? ডোন্ট ওয়ারি, আমি তানভীরকে টেক্সট করে দিয়েছি, ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের করবে। হালকা নিঃশ্বাস ফেলল শুভ্রতা, কিন্তু ভয় আয়ুষকে ছাড়ল না। আয়ুষও আর জোর করেনি, কারণ সে বুঝে গেছে এ মেয়ে খুবই ভীতু। এরই মাঝে হঠাৎই কারেন্ট চলে আসলো। শুভ্রতা এতক্ষণ কি করছিল ভাবতেই লজ্জা লাগছে তার। সে তাড়াতাড়ি আয়ুষকে ছেড়ে দিয়ে বলল, সরি, ইটস ওকে, চলো চেয়ারে বসি। মাথা নাড়ায় শুভ্রতা। তারপর দুজনেই বসে পড়ে লাইব্রেরি থাকা একটা বেঞ্চের উপর। আয়ুষ ঘেমে একাকার হয়ে গেছে, তখন কারেন্ট না থাকায় আরও ঘেমে গেছে সে। শুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো অনেক ঘেমে গেছেন, এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। এতটুকু বলো। তার গলায় থাকা ওড়নাটার অর্ধেক অংশ হাতে নিয়ে আয়ুষের মুখের ঘাম মুছে দিতে লাগল শুভ্রতা। শুভ্রতার কাজে আয়ুষ অবাক হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। ভালো লাগছে তার এই মেয়েটাকে, প্রথম দিন থেকেই একটু অন্যরকম লাগে আয়ুষের কাছে। কেন লাগে তা জানে না আয়ুষ। এইভাবে 2-3 ঘন্টা কেটে যায়, সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। এখন টেনশন হচ্ছে আয়ুষের। সে বুঝতে পারছে না তানভীরের এত সময় লাগছে কেন।
চারদিকে থমথমে পরিবেশ, পুরো ভার্সিটিতে শুধুমায় আয়ুষ আর শুভ্রতাই আছে। এটা ভাবতেই শুভ্রতার ভয়ে শরীর কাঁপছে। ভূতের ভীষণ ভয় শুভ্রতার। তার ওপর লাইব্রেরির ভিতর আছে। শুভ্রতা একটু একটু করে চারপাশে তাকাতে তাকাতে আয়ুষের দিকে এগোচ্ছে। ভয় হচ্ছে তার, ভীষণ ভয়। এদিকে আয়ুষ শুভ্রতার কাহিনী বুঝতে পেরে ওর কানের পাশের চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে শুভ্রতা ভয় পেয়ে আয়ুষের হাত জড়িয়ে ধরে বলয়ে, ওমা ভূত। শুভ্রতার কাজে আয়ুষ উচ্চস্বরে হেসে দেয়। আয়ুষকে হাসতে দেখে বলে উঠল শুভ্রতা, আপনি হাসছেন আর আমার ভয় হচ্ছে। হাসব না তো কি করব, তোমার মতো এত ভীতু মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। একদম ভীতু বললেন না, আমি খুব সাহসী। তা তো দেখতেই পাচ্ছি। এমন সময় লাইব্রেরির ভিতর থেকে একটা বই পড়ার শব্দ আসলো। সাথে সাথে শুভ্রতা ঝাপটে জড়িয়ে ধরল আয়ুষকে। আয়ুষও প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই একটা ইঁদুরকে দৌড়াতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এরপর তাকালো আয়ুষ শুভ্রতার দিকে। আয়ুষের হাতটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে খিচে চোখ বন্ধ করে আছে শুভ্রতা। চোখে মুখে স্পর্শ ভয়ে ছাপক পালের পাশে লেপ্টে আছে শুভ্রতার ছোট ছোট কিছু চুল। এই মুহূর্তে আয়ুষের কাছে বেশ লাগছে শুভ্রতাকে। আয়ুষ শুভ্রতার দিকে তাকিয়ে আনমনে মুচকি হাসল। তারপর শুভ্রতার দিকে হালকা ঝুঁকে কানে কানে বলল, ওর কেউ একজন বলেছিল সে নাকি খুব সাহসী। এটা তবে সাহসিকতার নমুনা মিস চাশমিশ। আয়ুষের কথা শুনে লজ্জায় নড়েচড়ে উঠল শুভ্রতা। তারপর বলল, আসলে আমার না হয়েছে, আর কিছু বলতে হবে না। রাত প্রায় 8টা বেজে গেছে কিন্তু এখনো কারো খবর নেই। রুমের মধ্যে পায়চারি করছে আয়ুষও। সে বুঝতে পারছে না তানভীর কি এখনো মেসেজটা দেখেনি, ফোনটাও তুলছে না। একরাশ বিরক্ত নিয়ে হাঁটছে সে। আর শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে বসে আছে, কারণ এই পরিস্থিতির জন্য শুধুমায় সেই দায়ী। না জানি আম্মু আব্বু কতটা চিন্তা করছে, ফোনটাও সাথে করে আনেনি সে। যে ফোন করে কারো হেল্প নিবে এটা হচ্ছে না শুভ্রতার। নিজের ওপর খুব রাগ হচ্ছে শুভ্রতার। নিজের রুমে বেঘরে ঘুমাচ্ছে তানভীর। সেই ভার্সিটি থেকে ফিরে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎই ফোনের শব্দে ঘুম ভাঙল তানভীরের। মাথাটা ভার হয়ে গেছে তার। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসল সে। ফোনটা বাজতে বাজতে আবারও কেটে গেল। তানভীর আস্তে আস্তে চলে তার রুমের সোফার কাছে, কারণ ফোনটা ওখানেই রেখেছিল সে। মোবাইল উঠাতেই তানভীরের চোখ বড় বড় হয়ে গেল। আয়ুষ 50 বার কল করেছে আর 20টা মেসেজ। তানভীর তাড়াতাড়ি আয়ুষের করা মেসেজটা চেক করল। সাথে সাথে চমকে উঠল সে। বেশি কিছু না ভেবে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বেরিয়ে গেল সে। পাশাপাশি মাথা রেখে দুদিকে শুয়ে আছে শুভ্রতা আর আয়ুষ। তারা ভেবেই নিয়েছে আজ রাতে তাদের ভার্সিটির লাইব্রেরিতেই কাটাতে হবে। হঠাৎই আয়ুষ বলে উঠল, তারপর বলো তোমার বাড়িতে কে কে আছে? আমি, বাবা মা আর আপনার। আমারও সেম। ওহ আচ্ছা তুমি এটা বলো, প্রথম যখন তোমায় তোমার নাম জিজ্ঞেস করছিলাম তখন কাঁপছিলে কেন? শুভ্রতা কিছু বলবে এর আগেই তানভীর রামু চাচাকে নিয়ে এসে লাইব্রেরির দরজা খুলে ভিতরে ঢুকল। তানভীরকে দেখে শুভ্রতা আয়ুষ দুজনেই শোয়া থেকে উঠে বসল। তানভীর আয়ুষের সামনে এসে বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে, এত সময় লাগলো তোর? সরি দোস্ত, ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। ঠিক আছে চল, তাড়াতাড়ি চাশমিশকেও বাড়ি পৌঁছে দিতে হবে। চল তাড়াতাড়ি। তারপর শুভ্রতা আয়ুষ তানভীর আর রামু চাচা চারজন নিয়ে একসাথে চলল। আয়ুষ রামু চাচাকে বলে উঠল,
রামু চাচা, তুমি একটু দেখে দরজাটা বন্ধ করবে না? আমি বুঝবার পারি নাইয়ে তোমরা ভিতরে ছিলা। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এরপর থেকে লাইব্রেরি বন্ধ করার আগে দেখে নিও। আচ্ছা। শুভ্রতা আর এদের মাঝখানে কিছু বলনি, চুপচাপ ওদের সাথে হেঁটে গেল সে। রাত 10:20 তানভীর আর আয়ুষের বাইক এসে থামল শুভ্রতার বাড়ির সামনে। শুভ্রতা, আয়ুষ, তানভীর দুজনকেই থ্যাংক ইউ বলো চলে গেল বাড়ির ভিতরে। শুভ্রতার যাওয়ার পানে কতক্ষণ তাকিয়ে রইল আয়ুষ। এক মুহূর্তের জন্য হলেও তার মনে হল আজ রাতটা একসাথে থাকলে মন্দ হতো না। আয়ুষের ভাবনার মাঝখানে বল উঠল তানভীর। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বাড়ি যাবি না নাকি? তানভীরের কথা শুনে আয়ুষ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। তারপর বলল, হ্যাঁ, এই তো যাচ্ছি। তারপর তানভীর আর আয়ুষ দুজনেই নিজেদের বাইকে করে চলে গেল। গেটের আড়াল থেকে শুভ্রতা দাঁড়িয়ে ছিল, তখনও কিছু একটা ভেবে হালকা হাসল সে। তারপর জোরে জোরে শ্বাস ফেলে চলল ভিতরে। বাড়ির ঢুকতেই হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয় শুভ্রতাকে, কিন্তু কিছু একটা মিথ্যে বল ম্যানেজ করে নেয় সে। পরের দিন ভার্সিটিতে মাঠের গাছতলায় একলা বসে আছে মেঘলা। শুভ্রতা আর দিয়া গেছে ঝালমুড়ি আনতে, তাকেও বলো ছিল কিন্তু সে রাজি হয়নি, তাই তাকে রেখেই চলে গেছে তারা। এমন সময় তানভীর এসে বসল মেঘলার পাশে। তারপর নীরবে বলল সে, তুমি এতটা অভিমানী কেন মেঘুপরি? আচমকা তানভীরের কণ্ঠ শুনে চমকে উঠল মেঘলা। তানভীর দিকে এক পলক তাকিয়ে বলল সে, আপনি? হ্যাঁ, আমি এত করে বলছি, আমার তোমার সাথে কথা আছে, একটি বার তো শুনতে পারো কথাটা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, প্লিজ মেঘুপরি, আমার কথাটা তো শোনো। তানভীরের কথা শুনে মেঘলা চেঁচিয়ে বল উঠল, বলছি না আমি আপনার কোনো কথা শুনব না, এমন কেন করেন বারবার? আড়াল থেকে কষ্ট দিয়ে হচ্ছিল না যে এখন বার সামনে এসে টর্চার করছেন? কি ভেবেছেন কি নিজেকে আপনি? ভালোবাসি বলো, মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার তো গার্লফ্রেন্ড আছে, তার কাছে যান না, বারবার আমার কাছে কেন আসেন? নাকি একটা দিয়ে হচ্ছিল না? কাল থেকেই ডিস্টার্ব ছিল মেঘলা, তাই আজ তানভীরের ওপর যত রাগ ছিল সব বের করল সে। এদিকে বারবার মেঘলার এই অপমান সহ্য হচ্ছে না তানভীরের। এবারের কথাটা তো একদমই সহ্য হয়নি তানভীরের। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল তানভীর মেঘলার গালে। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে মেঘলা পুরো স্তব্ধ হয়ে গেলছে। ভাবতে পারি তানভীর তাকে মারবে? ছলছল চোখে তাকিয়ে রইল মেঘলা তানভীরের দিকে। তানভীর রেগেমেগে মেঘলার বাহু চেপে ধরল। তানভীরের এমন কাজে আরও চমকে গেল মেঘলা। সে কিছু বলবে তার আগেই তানভীর রাগী কণ্ঠে বল উঠল, কি ভাবো কি তুমি নিজেকে? বার তোমার কাছে আসছি, বলো যা ইচ্ছে তাই বলবে। আরে তুমি একবার আমার কথাটা শুনতে পারো, আমি কি বলতে চাই সেটা শুনতে পারো। সব সময় চোখের দেখা সত্য হয় না, সহজ বিষয়টা মাথায় আসে কেন তোমার? আর কি কখন থেকে গার্লফ্রেন্ড আছে করে যাচ্ছ? এত দেমাগ কেন তোমায়? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় বাসি না নাকি? একটা জিনিস মনে রাখবে মেঘলা, অনেক সময় চোখের দেখার মাঝেও অনেক বড় সত্যি লুকিয়ে থাকে। এতটুকু বলো। তানভীর রেগে চলে যায়। আজ খুব রেগে গেছে তানভীর। রাগ তার সপ্তম আকাশে উঠে গেছে। এদিকে মেঘলা তানভীর কি বলল কিছুই বুঝতে পারল না, চোখ বেয়ে পানি পড়ছে তার। সে উঠে যেতে নিবে, এরই মাঝে শুভ্রতা আর দিয়া হাজির। তারা সবটাই দেখেছে আবার শুনেছে। দিয়া ক্ষিপ্ত মেজাজ নিয়ে এসে বলল মেঘলাকে, এসব কি মেঘু? কিছুই না।
একদম কথা ঘুরাবি না, আমরা সবটা শুনেছি আর দেখেছি বারবার। তানভীর ভাইয়াকে অপমান কেন করিস তুই? আর তার চেয়েও বড় কথা, তোর আর তানভীর ভাইয়ার সম্পর্কটা কি? আজকে তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে মেঘু। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। উত্তর তো তোকে দিতেই হবে। এদিকে পিছনে শুভ্রতা দাঁড়িয়ে আছে ঠায় হয়ে। এই তানভীরই সেই তানভীর। বুঝতে পারেনি শুভ্রতা। প্রথম যেদিন আয়ুষের মুখে তানভীর নামটা শুনেছিল তখনই কেমন একটু লেগেছিল শুভ্রতার। তারপর কাল রাতে যখন আয়ুষ বলো তানভীরের, তখনও অন্যরকম লেগেছে। কিন্তু এই তানভীর সেই তানভীর হবে ভাবতে পারেনি শুভ্রতা। অবশ্য জানবে কি করে, সে তো কখনো তানভীরকে দেখেনি, শুধু নাম শুনেছিল। কি হলো মেঘু, বলো আমায়, তোর আর তানভীর ভাইয়ার সম্পর্ক কি? দিয়া এবারের কথা শুনে মেঘলা আর সহ্য করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মেঘলাকে কাঁদতে দেখে দিয়া অবাক হয়ে বলল, আরে তুই কাঁদছিস কেন? ওরে কিছু বলো না। মেঘলা কেঁদে ভেঙে পড়ে সে। কিছুক্ষণ পর একটা বড় গাছের নিচে বসে আছে মেঘলা, শুভ্রতা আর দিয়া। ব্যাগের ভিতর থেকে পানির বোতলটা বের করে দেয় সে মেঘলার দিকে। মেঘলাও বোতলটা হাতে নিয়ে অর্ধেক পানি খায়। মেঘলার পানি খাওয়া শেষ হতেই দিয়া বল উঠল, এখন তাহলে বলো সবটা। মেঘলা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করল তার আর তানভীরের প্রথম সাক্ষাতের কথা। ফ্ল্যাশব্যাক। শপিং মলে রায়হানের সাথে শপিং করতে এসেছে মেঘলা। রায়হান হল তার কাজিন। বড় শপিং মল ঘুরে একটা পর একটা দোকান দেখতে ব্যস্ত মেঘলা। রায়হানও তার সাথে হেঁটে চলেছে। রায়হানের পরনে ছিল লাল শার্ট, ব্ল্যাক জিন্স। হঠাৎই রায়হানের ফোনটা বেজে উঠল। রায়হান ফোনটা তুলে একটু সাইডে চলে যায়। এরই ভিতর সেখানে এসে উপস্থিত হয় তানভীর। বোনের জন্য গিফট কিনবে সে। কানে ফোন গুজে উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে আছে সে। পরনে হোয়াইট টি শার্টের ওপর লাল শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কনুই পর্যন্ত বোল্ড করা, সিল্কি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো, হাতে ব্ল্যাক ওয়াচেক, কথায় অসম্ভব সুন্দর লাগছিল তাকে। মেঘলা পুরো জায়গাটায় চোখ বুলাতে বুলাতে একটা দোকানে ঝুলিয়ে রাখা সুন্দর ড্রেসের দিকে চোখ যায় তার। মেঘলা পিছন ঘুরে তাকিয়ে বলল রায়হানকে, চল ওইখানে যাই। কিন্তু পিছন ফিরে রায়হানকে না দেখে কিছুটা অবাক হয়ে বলল সে, আরে ও আবার গেল কই? আশেপাশে তাকাতেই কিছুটা দূরে দেখতে পেল মেঘলা উল্টো দিক ঘুরে কারো সাথে কথা বলছে রায়হান। মেঘলা বেশি কিছু না ভেবেই হেঁটে চলে যায় রায়হানের কাছে। পিছন থেকেই ফোনটা টেনে নিয়ে বল সে, আমার সাথে শপিং করতে আসছোস নাকি গার্লফ্রেন্ডের সাথে বকবক করতে? এতটুকু বলো। মেঘলা রায়হানের হাত ধরে হাঁটতে থাকে আর বলয়, আজকে তোর পকেটে যত টাকা আছে সব শেষ করি ছাড়মু আমি, তারপর তোর গার্লফ্রেন্ডেরও ছ্যাঁকা দিমু দেখিস। ওদিকে একটা সুন্দর ড্রেস দেখেছি, কিনি দিবি কিন্তু। আর এত সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলোয়ার কি আছে বলো তো? বাসায় বসে কথা বললে হয় না নাকি? রাস্তাঘাটে বের হলেও পক পক করা লাগবে তোর? এরকম আরো নানা কথা বলতে বলতে এগিয়ে চলছে মেঘলা একটা ছেলের হাত ধরে। এদিকে হুট করে কেউ তানভীরের কাছ থেকে ফোনটা নিতেই চমকে উঠল তানভীর। সামনেই একটা মেয়েকে দেখে আরো চমকে উঠল সে। তার ওপর মেয়েটি তার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। তানভীর কিছু বলবে তারও সুযোগ দিচ্ছে না। মেয়েটি উল্টো দিক ঘুরে মেয়েটি নিয়ে যাচ্ছে তাকে, যার কারণে মেয়েটির ফেসও দেখতে পাচ্ছে না তানভীর। এদিকে মেঘলা রায়হান ভেবে অন্য আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে আর বকবক করছে। এক পর্যায়ে মেঘলা তানভীরের হাত ধরে নিয়ে আসে একটা দোকানের সামনে। তারপর তার পছন্দ মতো একটার পর একটা ড্রেস দেখতে থাকে। দোকানের সামনে আসতেই এতক্ষণ পর তানভীর দেখতে পেল মেয়েটির ফেস।
মায়াবী মুখঘন কালো লম্বা চুলোপরনে লাল রঙের জর্জেট থ্রিপিস, চোখে কাজল, হাত ভর্তি লাল কাচের চুড়ি। তানভীর মেয়েটির মুখ দেখেই হা হয়ে যায়, এক অন্যরকম ঘোরে আটকে যায় সে। জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আটকে যায় তানভীরের। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীর মেয়েটির দিকে। এদিকে মেঘলা তার পছন্দের ড্রেসটা হাতে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো তানভীরের হাত ধরে। তানভীর এতটাই বিভোরে আটকে গেছে সে যে কিছু বলবে তাও ভুলে গেছে। এমন সময় মেঘলার সামনে এসে হাজির রায়হান। হতভম্ব হয়ে বলল সে, ওই মেঘলা, কার হাত ধরে হাঁটছিস তুই? কার আবার তো? ভাবতেই মেঘলার চোখ চড়ুই গাছ। বিস্ময় নিয়ে বলল সে, তুই যদি আমার সামনে থাকিস তাহলে হায় রে, আমি তুই ভেবে এতক্ষণ কার হাত ধরে হাঁটছিলাম। ভাবতেই ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকালো সে। সামনে অপরিচিত একটা ছেলেকে দেখে চমকে উঠল মেঘলা। কানে হাত দিয়ে তানভীরের দিকে তাকিয়ে বলল সে, সরি সরি, বিশ্বাস করুন আমি বুঝতে পারি আসলে আপনি লাল শার্ট পরেছেন আর ওহ লাল শার্ট পরেছে তাই আর কি গুলিয়ে গেছি, সরি ভাইয়া। মেঘলার কথা শুনে তানভীর তার ঘোর থেকে বেরিয়ে আসলো, তারপর বলল, ইটস ওকে। তানভীরের কথা শুনে মেঘলা হালকা হেসে আর একবার সরি বলো রায়হানের হাত ধরে চলে যায়। আর তানভীর কিছুক্ষণ মেঘলার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখানেই প্রথম সাক্ষাৎ হয় মেঘলা আর তানভীরের। এরপর প্রায় 1-2 মাসে দেখা হয়নি মেঘলা তানভীরের। তানভীর পুরো দিশেহারা হয়ে গেছিল মেঘলার সাথে দেখা করার জন্য, কিন্তু কোনোভাবেই দেখা হচ্ছিল না তানভীরের সাথে মেঘলার। কোনো মেয়েকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলবে তানভীর এটা ভাবতে পারেনি সে। এরই মাঝে হঠাৎ একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল তানভীর, এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে পড়ল তার বাইকের সামনে। হতভম্ব হয়ে বলল সে, প্লিজ ভাইয়া আমাকে বাঁচান, ওরা আমাকে। বলতে বলতে হাঁপিয়ে উঠল মেয়েটি। তানভীর মেয়েটির মুখ দেখে বিস্মিত হল, কারণ মেয়েটি আর কেউ নয় তানভীরের মেঘলা। তানভীর মেঘলাকে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে ওর পিছনে ছেলেগুলোকে দেখে। তানভীর গাড়ি থেকে নেমে চলে যায় মেঘলার কাছে। মেঘলার ভয় আর ঘাবড়ানো মুখ দেখেই সে বুঝে গেছে তার সাথে ঠিক হতে চলেছিল। এমন সময় মেঘলার পিছনে থাকা একটা ছেলে বলে উঠল, কি ডার্লিং, কি ভেবেছ এই হিরো তোমায় বাঁচাতে পারবে আমার হাত থেকে? মুহূর্তেই তানভীর রাগান্বিত, মাথা আরো গরম হয়ে যায়। রাগের মাথায় উড়াধুরা মারতে থাকে তানভীর ছেলেগুলোকে। রাগে তার মাথার রগ দাঁড়িয়ে গেছে। একটা ছেলেকে মারতে মারতে আধমরা করে ফেলে তানভীর, তারপরও ছাড়ছে না। মেঘলা ঘাবড়ে গিয়ে তানভীরের হাত ধরে, কিন্তু তানভীর শুনছে না। এদিকে তানভীর ছেলেটি মারছে আর বলছে, তোদের এত বড় সাহস, আমার জানের দিকে নজর দিয়েছিস, তোদের আমি মেরাই ফেলব। এদিকে মেঘলা তানভীরের কথা শুনে আরও চরম প্রকার অবাক হয়। অবাক হয়ে ভাবল সে, এসব কি বলছেন উনি? তানভীরের মার খাওয়া ছেলেটি বলে উঠল, সরি ভাই, ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। কিন্তু তানভীর শুনতে নারাজ। অবশেষে বাধ্য হয়ে মেঘলা তানভীরের সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, স্টপ ইটো, মরে যাবে তো। মেঘলার কথা শুনে তানভীর থেমে যায়। তানভীরের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটি দৌড়ে পালালো, বাকিরা আরও আগেই পালিয়েছে। এদিকে তানভীর জোরে জোরে শ্বাস ফেলছে, এখনো রাগ হচ্ছে তার। এদিকে মেঘলা খুব ভালোভাবে তানভীরের দিকে তাকাতেই মনে পড়ল তার সেদিন শপিং মলের কথা। মনে মনে খুব ভালো লেগেছে মেঘলার তানভীরকে। এই ভালো লাগাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। কেটে গেল অনেকগুলো দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, সবকিছুই মেঘলার ভালো লাগত তানভীরের সাথে। এক পর্যায়ে মেঘলার অভ্যাসে পরিণত হয় তানভীর।
একটা সময় তো মেঘলা বলই ফেলে তানভীরকে, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো তানভীর, কখনো ছেড়ে যাবে না তো আমায়? মেঘলার কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘলার হাতে চুমু একে বলছিল, কখনো না। ধীরে ধীরে মেঘলার ফ্যামিলিও জেনে যায় তানভীরের কথা। প্রথমে মেঘলার বাবা কিন্তু করলেও তানভীরকে দেখার পর তাদেরও ভালো লাগে। এভাবেই কাটছিল মেঘলা তানভীরের দিনরাগ, অভিমান, হাসি, কান্না আর অনেক ভালোবাসার মধ্যে দিয়ে। তারপর হঠাৎ একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, মেঘলার জন্মদিনের দিন। সেদিনের ঘটনা বলতে বলতে উচ্চ স্বরে কেঁদে উঠল মেঘলা দিয়াকে ধরে। ফ্ল্যাশব্যাক ওভার। মেঘলার কান্না দেখে দিয়া শুভ্রতা দুজনেই জড়িয়ে ধরল মেঘলাকে। মেঘলা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তানভীর আমার সাথে এমন কিছু করবে। এমন সময় হঠাৎই পিছন থেকে বলে উঠল একটা মেয়ে, তানভীর কিছু করেনি মেঘলা, সব নিতান্তই তোমার চোখের দেখা সত্যির মাঝে কিছু ভুল ধারণা ছিল। চলবে।